সবাইকে ধন্যবাদ। প্রোটুফি আউটসোর্সিং ইনস্টিটিউটে ইংলিশ কোর্সে আমি মোহাম্মদ খায়রুল ইসলাম জনি সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রোটুফি আউটসোর্সিং ইনস্টিটিউট শুধুমাত্র যেই হচ্ছে আউটসোর্সিং সংক্রান্ত ক্লাস করাই তা নয়, আমরা ইংলিশ যারা দুর্বল, অতি দুর্বল তাদেরকে নিয়েও কাজ করি যেন তারা ফ্রিল্যান্সিং লাইফে স্থায়ীভাবে টিকে থাকতে থাকতে পারে এবং তাদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারে। আমরা মূলত আহ, এখানে ইংলিশ শেখাচ্ছি ফাউন্ডেশন টাইপসের ইংলিশ, অর্থাৎ আপনার যে বেসিক, একদম বেসিক যে দুর্বলতাগুলো আছে এই দুর্বলতাগুলো আপনি কাটিয়ে উঠে দেন আমরা হচ্ছে আমাদের মূল যে ইংলিশ স্পোকেন এবং রিটেন এই জায়গাগুলোতে যাব। এখন আমরা যদি নর্মালি ইংলিশ মানে গ্রামারের বেসিক জিনিসগুলো ধরতে না পারি, যে হি এর পরে ডাজ বসে বা আয়ের পরে ডু বসে, তাহলে আমাদের জন্য মানে ফ্রিল্যান্সিং করাটা অত্যন্ত কষ্টের বা হচ্ছে আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। তো সেই সাপেক্ষে আমার জ্ঞান থেকে যতটুকু আমি জানি ততটুকুই আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি এবং ভবিষ্যতে করব ইনশাল্লাহ। আমরা যেভাবে শেখাচ্ছি যে একদম ওয়ার্ডাটরি মেথড, যেখানে আপনারা শুধুমাত্র ইংলিশ গ্রামার শিখবেন না, আপনারা আপনাদের ইংলিশ স্পোকেন এবং রিটেন স্কিলটাও ডেভেলপ করতে পারেন। তো আমরা বিগত 3 ক্লাসে আমরা মোটামুটি কি কি করেছি ওগুলো আজকে টাচ দিব, কারণ একটা ক্লাস তখনই ফ্রুটফুল হয় যখন প্রত্যেকটা স্টুডেন্ট ক্লাসের বিষয়বস্তুগুলো সঠিকভাবে জানতে পারে, সঠিকভাবে শিখতে পারে। আমরা অনেক সামনের দিকে এগোলাম কিন্তু আমার হচ্ছে কি আসল যে উদ্দেশ্য শেখা, লার্নিং বা অর্জন করা, সেই জায়গাটাতে আমি শিখলাম না। তাহলে কি হলো, আমরা একদিকে যেমন হচ্ছে কি করলাম, সময় অপচয় করলাম, আমাদের মূল্যবান সময়টা অপচয় করলাম, অন্যদিকে আমরা একটা ব্যর্থ ক্লাস দেখলাম বা ব্যর্থ ক্লাস করলাম। তো আমি চাই যে সবাই যেন ভালো মতো শেখে এবং বেসিক জায়গাটা ধরতে পারে। বেসিক জায়গাটা যখন আমরা ধরতে পারবো তখন আমরা খুব সুন্দরভাবে আমরা সামনের দিকে এগোতে পারবো। তো আমি গত 3 দিন আমরা দেখাইছিলাম যে পার্সন এন্ড ইটস ক্লাসিফিকেশন, অর্থাৎ পার্সন এর ভাগ। পার্সনকে আমরা নর্মালি জানি যে আমরা হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি প্রথম পার্সন বা ফার্স্ট পার্সন, উত্তম পুরুষ, বাংলায় যেটাকে বলা হয় উত্তম পুরুষ। আচ্ছা, দ্বিতীয় বা যেটা দ্বিতীয় পার্সন বা সেকেন্ড পার্সন সেটাকে বলা হয় মধ্যম পুরুষ। আর থার্ড পার্সন সেটাকে বলা হয় তৃতীয় পুরুষ বা নাম পুরুষ। অর্থাৎ আমরা জানলাম যে পার্সন আছে আমাদের 3টা। ফার্স্ট পার্সনের মধ্যে আছে আই, উই, মি, মাই, মাইন। আর উই, আস, আওয়ার, আওয়ার্স। এই জিনিসগুলো আমরা বিগত ক্লাসে দেখেছি, তাই যারা বুঝতে অসুবিধা হবে তারা নিশ্চয়ই বিগত ক্লাসটা দেখে নেবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে, আপনাদের জন্য ক্লাসটা করা সহজ হবে। আচ্ছা, সেকেন্ড পার্সনে আমরা জানি যে ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স। বাকি যেগুলো আছে সবগুলোই, পৃথিবীতে যত কিছু থাকবে সবগুলোই থার্ড পার্সন। থার্ড পার্সনের মধ্যে আমরা যদি আমরা ভাগ করি, হিটা হচ্ছে সাবজেক্ট, হি এর অবজেক্ট কি, হি থেকে হিম। হিমের পসেসিভ অ্যাডজেক্টিভ কি হচ্ছে হিজ। হিজ এর পসেসিভ প্রোনাউন কি হিজ। আমরা যদি দেখি, সি, হার, হার, হার্স, দে, দেম, দেয়ার, দেয়ার্স, ইট, ইটস, ইটস। ইটকে আমরা ব্যবহার করি জড় বস্তু, ইতর প্রাণী, এগুলোর ক্ষেত্রে। আমরা যদি খুব মজার করে মনে রাখার চেষ্টা করি তাহলে বলি ছুঁচা বা বানর বা কুকুর বা ইতর প্রাণী বলতে আমরা ছোট বাচ্চা যারা একদম হচ্ছে জন্ম নিয়েছে তাদেরকেও বলতে পারি, যাদের নিতান্তই কোনো হিতাহিত জ্ঞান নেই। তো এই ছিল আমাদের পার্সনের ক্লাস। আমরা আজকের ক্লাসটা রিভিউ করে নিব এবং নতুন কিছু শিখব। আমরা রিভিউ করে নিব, নতুন কিছু শিখব, কিছু হোমওয়ার্ক দেব এবং হচ্ছে নতুন একটা টপিক ধরবো। কারণ আমরা চাই যে একটা ক্লাসের সঙ্গে আরেকটা জিনিস, রিলেটেড জিনিসগুলো শিখে ফেলতে। তো চলুন আমরা দেখি হচ্ছে আমরা যে বিগত 3টা ক্লাস করেছি, 3টা ক্লাস এট এ গ্যালান্স আমরা একটু রিভিউ করে নিব। সেই সঙ্গে আমাদের সঙ্গে যারা আছেন একটু ক্লাসগুলো দেখে নিই যে হচ্ছে কতটুকু শোনা যাচ্ছে। আমার কথা কি শোনা যাচ্ছে? অনেক অনেক ভাই, হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এবার আমরা দেখি যে আমরা দেখেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা দেখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চিনিবার উপায় কি, বাংলা ক্রিয়া শেষে হস্যই, উন্তুস্তোয়া, ডাবিনজরা, র ইত্যাদি থাকলে তাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে পারি। আমরা জানি যে এর গঠন প্রণালী কি, সাবজেক্ট প্লাস ভার্বের বেসিক ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমরা যদি বলি সাবজেক্ট কি, আমরা যদি বলি ভার্বের বেসিক ফর্ম কি, অবজেক্ট কি এবং এক্সটেনশন কি, এই জিনিসগুলা আমরা যদি একটু হচ্ছে দেখি, যে আমরা একটা উদাহরণ যদি দেখি, তাহলে উদাহরণ দেখলে আমরা বলতে পারবো
যে এখানে আমরা দেখি যে হি গোজ টু স্কুল এভরিডে। এখন হচ্ছে আমরা এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে হি, অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যের শুরুতে যেটি থাকে সেটিই সাবজেক্ট। আচ্ছা এবার আসি আমরা যে ভার্ব, ভার্ব কি জিনিস, সাবজেক্টের পরে যাহা বসে তাহা ভার্ব। এখানে আমরা হতে পারে সেটা মেন ভার্ব বা অক্সিলারি ভার্ব। আমরা অক্সিলারি ভার্বে দেখেছি যে এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং, আটটি আমাদের অক্সিলারি ভার্ব আছে। কি কি, এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং। আমরা এখানে টু একটা প্রিপজিশন ব্যবহার করেছি। আচ্ছা এখানে হচ্ছে স্কুলটা হচ্ছে অবজেক্ট, স্কুলটা হচ্ছে অবজেক্ট, আর এভরিডেটা হচ্ছে আমাদের সেন্টেন্স অনুযায়ী বসেছে, অর্থাৎ এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা এটা পরে আসবো, জাস্ট সেন্টেন্সটা বোঝানোর জন্য বললাম। আচ্ছা তাহলে আমরা জানি যে সাবজেক্ট প্লাস ভার্বের বেসিক ফর্ম, বেসিক ফর্ম বলতে আমরা জানি মূল যে ফর্ম। সাপোজ গো হচ্ছে ভার্ব, গো মানে যাওয়া, ডু মানে ভার্ব, ডু অর্থাৎ হচ্ছে কাজ করা। এখন গো হচ্ছে ভার্বের মূল ফর্ম, অর্থাৎ প্রথম লেভেল যেটা সেটাই মূল ফর্ম। আচ্ছা বা বেসিক ফর্ম বা ভার্বের অন। এবার আমরা যদি বলি যে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম কি, তাহলে গো থেকে পাস্ট ফর্ম যেটা, অর্থাৎ পরবর্তী মধ্যবর্তী যে অংশটা হচ্ছে গো ওয়েন্ট, ওয়েন্টটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমরা দেখলাম যে হচ্ছে ভার্বের বেসিক ফর্ম কি, যেটা শুরুটা ভার্বের যে শুরু যেটা থাকবে সেই ফর্মটাই হচ্ছে বেসিক ফর্ম। আচ্ছা এবার আমরা পাস্ট ফর্ম দেখলাম, পাস্ট পার্টিসিপল বা পিপি ফর্মটা কি, গো ওয়েন্ট গান। এখানে গো ওয়েন্ট গন, গো থেকে ওয়েন্ট পাস্ট ফর্ম, ওয়েন্ট থেকে গনটা হয়ে যায় পাস্ট পার্টিসিপল ফর্ম। এই হচ্ছে আমাদের গঠন প্রণালী। আমরা এছাড়াও জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। এখন আমরা এটা জেনেছি যে কখন ইএস আবার কখন এস যোগ করতে হয়। ভার্ব যদি ভাওয়েল হয় তবে ইএস যোগ করতে হয়, আর ভার্ব যদি কনসোনেন্ট হয় তাহলে শুধু এস যোগ করতে হয়। এখানে আমরা গতদিন আমরা দেখেছিলাম, এইখানে যদি দেখি যে হি গোজ টু স্কুল এভরিডে, তাহলে সে স্কুলে যায় প্রতিদিন। এখানে সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একক, হি মানে সে একজন, ভার্ব হচ্ছে এখানে গো, ভাওয়েল অর্থাৎ গো এর হচ্ছে লাস্ট অক্ষরটা কি ভাওয়েল আছে, ও আছে, এ ই আই ও ইউ, তাহলে ভাওয়েল আছে তাই আমরা এখানে কি বসিয়েছি, ইএস বসিয়েছি, টু স্কুল এভরিডে। আচ্ছা এই ছিল হচ্ছে যদি আমরা ওখানে যদি হচ্ছে কি পাই গো এর জায়গায় লাস্ট অক্ষরটা যদি কনসোনেন্ট পাই তাহলে এস যোগ করে দিব। আমরা যদি উদাহরণস্বরূপ বলি হি ওয়ান্ট টু গো দেয়ার, সে সেখানে যেতে চায়, তাহলে ওয়ান্ট এই যে ভার্ব ওয়ান্ট মানে চাওয়া, তাহলে ওয়ান্টের শেষ অক্ষরটা কি আছে, টি আছে, ডাব্লিউ এ এন টি ওয়ান্ট। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, শুধুমাত্র এস যোগ করব, হি ওয়ান্টস টু গো দেয়ার, সে সেখানে যেতে চায়। এটা ছিল আমাদের প্রাথমিক কথা। আমরা এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো দ্বারা হচ্ছে চিনবো, যেগুলো বাংলাতে যদি দেখি তাহলে সেগুলো চিনবো আমরা, সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেগুলো কি, চিরন্তন সত্য। চিরন্তন সত্য বলতে কি, যে জিনিসটা কোনোদিনই পরিবর্তন হয় না, অর্থাৎ যা আছে তাই থাকে। যেমন সূর্য, যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, সূর্য প্রতিদিন সকালে উঠে, তাহলে এগুলো হচ্ছে চিরন্তন সত্য। এগুলোকে, এগুলো যখন আমরা দেখব তখন সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস অথবা ইএস লাগাবো। এখন কখন এস কখন ইএস এটা তো আপনারা জানেন, কারণ সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন হচ্ছে কি হয়, এস অথবা ইএস হয়। যদি সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে এস অথবা ইএস হবে না। তাহলে আমরা খুব সহজেই দেখে বুঝতে পারছি সাবজেক্টটাকে আমরা আইডেন্টিফাই করব, সেই সঙ্গে ভার্বের সেক্ষেত্রে ভার্বের এক্সিকিউট করব বা হচ্ছে অ্যাপ্লাই করব ভার্বে গিয়ে। বৈজ্ঞানিক সত্যর ক্ষেত্রে তেমন, যে পানিকে যদি আমরা যদি 100 ডিগ্রি তাপমাত্রায় ফোটাই তাহলে সেটা কি হবে, বয়েলস হয়ে যাবে। তাহলে এখানে বয়েল যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, বয়েলস করে দিতে হবে। শুধু এটাই নয়, অন্যান্য বৈজ্ঞানিক সত্যর ক্ষেত্রেও একই, সেগুলো বৈজ্ঞানিক সত্য যেগুলোই হয় সেগুলোই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এখন ভার্বের সঙ্গে এস অথবা ইএস লাগাবো কিনা এটা আপনি ভার্ব সাবজেক্ট দেখে চিনবেন, যে সাবজেক্ট ফার্স্ট পারসন আছে নাকি সেকেন্ড পারসন আছে নাকি থার্ড পারসন আছে। আমরা শুধু জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস অথবা ইএস হয়, না হলে নয়। এবার আমরা দেখি গাণিতিক যুক্তি। গাণিতিক যুক্তি কি, যেমন 2 এ 2 4 হয়, 4 4 8 হয়, 12 12 24 হয়, 3 12 36 হয়, অর্থাৎ গণিতে যে সমস্ত বিষয়গুলো ভ্যালিড বৈধ সেগুলোকে আমরা গাণিতিক যুক্তি বলি। এখন গাণিতিক যুক্তি ক্ষেত্রে কি হয়, সেগুলো সবগুলোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ভার্ব থার্ড পারসন হলে এস অথবা ইএস হয়। ঠিক এমনই ভাবে প্রবাদ বাক্য অভ্যাসগত সত্য। প্রবাদ বাক্য কি,
আমরা জানি যে আমাদের বেশ কিছু প্রবাদ বাক্য আছে, এই প্রবাদ বাক্যগুলোকে, যেমন নানা মুনির নানা মত, এটা একটা প্রবাদ বাক্য। মেনি ম্যান মেনি মাইন্ডস, হ্যাঁ মাইন্ড, মেনি ম্যান মেনি মাইন্ড। তো এই প্রবাদ বাক্যগুলো যখন থাকবে আপনাদের সামনে, তখন আপনারাকে কি করতে হবে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে ধরতে হবে। অভ্যাসগত সত্য, ব্যাকগ্রাউন্ড সাউন্ড হলে বন্ধ করে দেন প্লিজ। আচ্ছা, এবার আমরা দেখি যে অভ্যাসগত সত্য। অভ্যাসগত সত্য কি জিনিস? যে আমি রোজ সকালে ঘুম থেকে উঠে কি খাই, পানি পান করি। এই যে অভ্যাস আমার, রোজ সকালে ঘুম থেকে উঠে আমি হাঁটতে যাই, রোজ সকালে ঘুম থেকে উঠে আমি কি করি, জিম করি, যেগুলো আমরা প্রতিনিয়তই প্রতিদিন সকালে মানে অভ্যাস আমাদের পরিণত হয়েছে, এগুলো যেগুলো করি সেগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ধরবো। এই হচ্ছে আমাদের এতটুকু হচ্ছে ক্লাস ছিল প্রেজেন্ট ইনডিফিনিটের। এছাড়াও আমরা জানি যে ইংরেজি কিছু ওয়ার্ড চেনার উপায়, এর পূর্বের ক্লাসগুলো যেগুলো হয়েছিল সে ক্লাসগুলো অনেক গুছানো ছিল না। আমার একটা ভালো লাগে মানে ইচ্ছা ছিল যে আপনাদেরকে গুছানো একটা টপিক ধরে দিয়ে যেন শেষ হয় জিনিসগুলো ভালো সুন্দর মতো, আপনারা ভিডিওটাও পরবর্তীতে দেখে কমপ্লিট করতে পারেন। তো ইংরেজি ওয়ার্ড চেনার উপায় কি, আমরা কিভাবে চিনলাম? যে বাংলাতে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, গাণিতিক যুক্তি, প্রবাদ বাক্য, অভ্যাসগত সত্য। তারপর আরো দেখলাম যে বাংলা ক্রিয়া শেষে হস্য ই উন্তুস্ত ডাবিন্ডরা র, এগুলো থাকলে প্রেজেন্ট ইনফিনিট হয়। আসলে আমাদের তো থাকে ইংলিশ সেন্টেন্স, ইংলিশ সেন্টেন্স, তো ইংলিশ সেন্টেন্স গুলো কিভাবে আমরা চিনবো? এক্ষেত্রে আমরা একটা ছোট্ট যুক্তি দিয়েছি কি, গতদিন আমি দেখিয়েছিলাম, আওয়ার গিফট ইজ সেন্ড হে, ওতে অকেশনালি, ইউতে ইউজুয়ালি, আর এ রেগুলারলি, জি দেখেন আমি একটা সেন্টেন্স দিয়েছি, আওয়ার ও ইউ আর, ওতে অকেশনালি, ইউতে ইউজুয়ালি, আর এ রেগুলারলি, জিতে জেনারেলি, আই এ ইন টাইম, এফ এ ফ্রিকোয়েন্টলি, আই এস এখানে আই আগে আমরা ব্যবহার করেছি তাই এস সমান সামটাইমস, এইচ এ হার্ডলি, এতে অলওয়েজ। তাহলে আমরা যখন দেখব যে এই অক্ষরগুলো বাক্যের কি থাকবে, শেষে থাকবে, তখন সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যায়। দেখুন, হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুল যায়। তাহলে আমরা একে তো সাবজেক্ট ভার্ব দেখে চিনতে পারছি, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে এস অথবা ইএসএস বসেছে। আবার এখানে দেখতে পাচ্ছি কি, যে এভরিডে বসেছে, এই যে দেখুন, ই ফর কি, এভরিডে। আচ্ছা, এখানে কি ই দিইনি আমি? এইচ ও রেগুলারলি, আচ্ছা এভরিডে। তাহলে আমরা দেখলাম যে এগুলো হচ্ছে আমাদের, এই ওয়ার্ডগুলো থাকলে আমরা সেটা বুঝে নিব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এছাড়াও আমরা যদি দেখি যে প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে আমরা প্রশ্ন করব। আমরা পূর্বে দেখলাম চিনিবার উপায়, আমরা তারপরে দেখলাম গঠন প্রণালী, আমরা দেখলাম কখন এস অথবা কখন ইয়েস হয়, আমরা দেখলাম সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়, তারপরে আমরা দেখলাম বৈজ্ঞানিক সত্য, গাণিতিক যুক্তি, চিরন্তন সত্য, প্রবাদ বাক্য, বাসগত সত্য বুঝলাম, যেগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। আমরা ইংরেজি শব্দ দেখলে, এই ওয়ার্ডগুলো বাক্যের শেষে দেখলে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এছাড়া আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট দ্বারা প্রশ্ন করা যায়। এখন প্রশ্ন করা গেলে আমরা কি করব, কিভাবে প্রশ্ন করব, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু অথবা ডাজ ব্যবহার করে আমাদের কি করতে হয়, প্রশ্ন করতে হয়। কারণ আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেসিক ফর্ম, অর্থাৎ এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। অক্সিলিয়ারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব। তো আমরা এই সাহায্যকারী ভার্ব যেহেতু নেই, তাই আমাদের কি করতে হবে, আমাদেরকে হচ্ছে ভার্বের আশ্রয় নিতে হবে। কি ভার্ব, বেসিক ভার্ব, এখানে ডু ভার্বের সাহায্য নিতে হবে। ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। তো ডিড হচ্ছে ব্যবহার করা হয় পাস্টের ক্ষেত্রে, আর ডু ব্যবহার করা হয় হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে। চলুন আমরা হচ্ছে কি করি, প্রশ্ন করি এবং এটা দ্বারা বুঝে নিই। ডাজ আই ইট রাইস, দেখুন আপনারাকে আমি বিগত 2টা ক্লাস করিয়েছি, তাই আমাকে এই সেন্টেন্সটা সঠিক করে দিবে কে? এবার হচ্ছে সঠিক করে দিবে হচ্ছে আমি কাকে ধরবো, দেবদাস দাদা, বলেন এইটা হচ্ছে সঠিক কি হবে? দেবদাস দাদা শুনছেন? আচ্ছা, ওনার হয়তো মাইক্রোফোন সমস্যা। এবার আলামিন বলো এখানে কি হবে, আলামিন পটুয়াখালী। হ্যালো হ্যালো হ্যাঁ, আলামিন পটুয়াখালী। হ্যালো 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 কে শুনতে কোথায়? পাচ্ছেন? শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ ও, হ্যাঁ। বলবেন তো, শুনতে পাচ্ছি। আচ্ছা, মানে ডু আই ইট রাইস,
ডু আই ইট রাইস। আচ্ছা একটু এক্সপ্লেন করুন কেন এখানে ডু হলো, ডাজ কেন হলো না? এখানে ফার্স্ট পারসন। আচ্ছা, অর্থাৎ আমরা জানি যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ডু ব্যবহার করি। আমরা নর্মাল যদি সেন্টেন্সটা চিন্তা করি, আই ডু ইট রাইস, তাহলে দেখেন যে আই এর পরে ডু বসছে, অর্থাৎ আয়ের মানে ডাজটা বসে সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। তাহলে এবার ঠিক দ্বিতীয়টা কারেক্ট করেন। দ্বিতীয়টা কে কারেক্ট করবে? দ্বিতীয়টা অনেক কারেক্ট করো। দ্বিতীয়টা হবে ডাজ রহিম গো টু স্কুল। আচ্ছা, এখানে গোজ টু কেন হলো না? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপর এর জায়গায় জি ওই। আচ্ছা, বিষয়টা আচ্ছা ভাই এটা বিষয়টা আরেকজন অক্সিলিয়ারি বলুন। ভার্ব এটা ডাজ হয়ে গেছে, হ্যাঁ, ডাজ হয়েছে এই জন্য ডাজ একবার বসেই গেছে আগে, তাই দ্বিতীয়বার আমরা কি করতে পারবো না, এখানে গোজ নিতে পারবো না। যোগ করা ঠিক যাবে। আছে, পারবো না। তার মানে আমরা শিখলাম যে একবার যখন হচ্ছে সাবজেক্টে ডাজ আমরা নিয়ে নিব, থার্ড পারসন থাকবে সিঙ্গুলার নাম্বার, তাই আমরা আগে ইএস নিয়ে নিয়েছি, তাই আমরা এখানে ইএসটা নিতে পারবো না। তাহলে ডাজ রহিম কি গো টু স্কুল, রহিম কি স্কুল যায়? ঠিক আছে, তাহলে আমরা প্রেজেন্ট ইনফিনিট দ্বারা আমরা কি করলাম, প্রশ্ন করলাম। এবার আপনাদের হোমওয়ার্ক হবে আগামী দিন প্রত্যেকে ন্যূনতম প্রত্যেকটা টেন্স, প্রেজেন্ট ইনফিনিট টেন্স, প্রেজেন্ট পাস্ট ইনফিনিট টেন্স এবং আজকে ফিউচার ইনফিনিট টেন্স শেখাবো। তিনটি টেন্সে যার খুব সুন্দর গান বাজছে একটু বন্ধ করে দিন। আচ্ছা, আলামিন খুব সুন্দর গান শুনছিল। তো আমরা না ভাই, পাশের লোক গাইতে আছে ভাই। আচ্ছা, হ্যাঁ সে তো বোঝা যাচ্ছে, কিন্তু মাইকটা বন্ধ করে দিন মাইকটা আপাতত। অফ করে দাও। তা আমরা হচ্ছে আগামী দিন প্রত্যেকটা টেন্সের, অর্থাৎ আমি আজকে আরেকটা নতুন টেন্স শেখাবো, তিনটি টেন্সের 3-10-30টি ট্রান্সলেশন করবেন। ট্রান্সলেশন গুলো কেমন, যে আমি ভাত খাই, আই ইট রাইস, আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই না, ডু আই নট অথবা ডোন্ট আই ইট রাইস। এইভাবে করে করলে কি হবে যে আপনার মধ্যে জড়তাগুলো কেটে যাবে। তাহলে সবাই কি 10টা করে 3-10-30টা ট্রান্সলেশন করব নিজে নিজে, আমি কোনো দিব না, বাংলা আপনারাই লিখবেন, আপনারাই হচ্ছে প্রশ্ন করবেন এবং উত্তর করবেন। কি রাজি আছেন? হোমওয়ার্ক না করলে কিন্তু কাজ হবে না। করা যাবে হাকিম ভাই? হ্যাঁ ভাই, চেষ্টা করবো ভাই। যদি আমরা না করি, আমরা না শিখি, তাহলে কি হবে যে আমরা যে আমাদের যে মূল উদ্দেশ্য, আমরা টাকা যে দিচ্ছি, আমরা তাহলে কোনোটাই শিখতে পারবো না। হ্যাঁ, তো হ্যাঁ আমাদের অবশ্যই। মূল প্রচেষ্টা থাকবে নিজেরা শিখতে। আমরা যদি না শিখি, এই যে আপনাদের জন্য আমি এগুলো লিখি, পরিশ্রম করি, হচ্ছে পড়াই, সময় নষ্ট করি, তাহলে কি আমার সময়টাও ব্যর্থ হয়ে যাবে। আমি তো জানি এগুলো, আমি তো চোখ বন্ধ করে বলে দেবো, এটা তো আমার রিপিট করার কিছু নেই, কিন্তু করতেছি কাদের জন্য? আপনাদের জন্য, আপনারা যেন কিছু শেখেন, আপনারা যেন কিছু হচ্ছে আপনাদের স্কিলটা উন্নতি করতে পারেন। তাহলে কি আমরা প্রত্যেকটা টেন্সে কি করব, হচ্ছে 10টা করে হচ্ছে প্রশ্ন লিখবো আগে বাংলায়, দিয়ে উত্তর করব। যে আই অ্যাম ইট রাইস, এম আই ইট রাইস, এম নট আই, এম নট হয় না, তাহলে কি হয়, আর্নড হয়, আর নট আই ইট রাইস। এভাবে করে 10টা করে প্রত্যেকটা টেন্সের হচ্ছে ট্রান্সলেশন করবেন, তাহলে যেন নিজের উন্নতিটা হয়। আচ্ছা, এবার আমরা পরবর্তীতে চলে যাই। পাস্ট টেন্স চেনার উপায় আমরা দেখেছি যে বাংলা ক্রিয়া শেষে ল লাম লেন ততাম তেন থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা সেগুলো বুঝতে পারি। আমরা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন আমরা গঠন প্রণালী দেখেছি। আমরা যদি একটা ট্রান্সলেশন করি যে হি ওয়েন্ট হাউস ইয়েস্টারডে, সে কি কোথায় গিয়েছিল, সে বাড়ি, গতকাল বাড়ি গিয়েছিল। এই দেখেন ল আসছে, সে গতকাল বাড়ি গিয়েছিল। এবার দেখেন আই ডিড নট ডু দ্যাট ওয়ার্ক, আমি কাজটি করিনি, কাজ হচ্ছে হচ্ছে বস্তু, তাই আমরা এখানে কি করেছি, দ্যাট বসিয়েছি। আই ডিড নট ডু দ্যাট ওয়ার্ক, এখানে হচ্ছে ডুটা হচ্ছে মূল ভার্ব। আচ্ছা, এবার আসি যে মন্টু প্লেড ওয়েল, মন্টু ভালো খেলেছিল। এই যে প্লে থেকে কি করে দিয়েছি, ভার্বের পাস্ট ফর্ম, প্লে প্লেড প্লেড, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স চেনার মানে স্বাভাবিক একটা গঠন প্রণালী এবং চেনার উপায়। এছাড়াও আমরা কি জানি যে ইংলিশ যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো দ্বারা আমরা চিনবো যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন ওয়ার্ডগুলো চিনবো, দেখেন এখানে কি আছে, হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আপনার এখানে যদি গো থাকতো, তাহলে এখানে তো আমি ওয়েন্ট আনসার করে দিয়েছি, ধরেন গো থাকতো, তাহলে কি হতো, ইয়েস্টারডে দেখে আপনাকে চিনতে হতো যে এখানে বসবে ওয়েন্ট, কারণ আমরা জানি গো ওয়েন্ট গন।
তাহলে আমরা ইংলিশ ওয়ার্ড ফর আইডেন্টিফাইড দ্য টেন্স, হ্যাঁ, এই ওয়ার্ডগুলো দ্বারা আমরা চিনতে পারবো। ইয়েস্টারডে, এগো, বিফোর, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট যোগ এনি টাইম, লাস্ট মানে লং লং টাইম এগো, এই ওয়ার্ডগুলো। আচ্ছা, আমাদের কি হচ্ছে ভিডিও হচ্ছে? আচ্ছা, তো এই ওয়ার্ডগুলো দেখে আমরা চিনবো কি যে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আপনাকে ফ্রিল্যান্সিং এ যদি ইংলিশ ভালো না জানেন তাহলে কোনোদিনই উন্নতি করতে পারবেন না। দুটা চারটা কাজ পেয়ে যখন কথা বলবেন, কনভারসেশন করবেন কি দিয়ে? বায়ার বলবে যে আই উইল মিট ইউ টুমোরো, আমি তোমার সঙ্গে আগামীকাল মিট করব, কল দিও। তখন আপনি যদি মনে করেন টুমোরো মানে গতকাল, তখন কি হয়ে যাবে যে আপনি গতকালের ধান্দায় বসে থাকবেন যে বায়ার তো আমাকে গতকাল মিট করতে চেয়েছিল। তো এই যে হচ্ছে বিষয়, ছোট্ট ছোট্ট ট্রিক্স এবং হচ্ছে ওয়ার্ড গুলো আপনাকে জেনে নিতে হবে। এই ওয়ার্ড গুলো আপনার কথা বলার জন্য এবং কথা বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হেই হচ্ছে অনিক, আলামিন, আই উইল মিট ইউ টুমরো, মাই টু ইয়েস্টারডে আই ওয়াজ সো বিজি, গতকাল আমি বিজি ছিলাম। তো কনভারসেশন বুঝতে গেলে আপনাকে এই যে ওয়ার্ড গুলো জানতে হবে। আপনি বাংলা ক্রিয়া শেষে কি ছিল এটা না জানলেও চলবে এখন, কিন্তু আপনাকে এই ওয়ার্ড গুলো জানতে হবে যে ইয়েস্টারডে মানে কি, এগো মানে কি, বিফোর মানে কি, দ্য ডে বিফোর ইয়েস্টারডে মানে কি গতকাল, লাস্ট নাইট মানে গত রাত, লাস্ট যোগ এনি টাইম যে কোনো সময়, মানে লাস্ট যুক্ত যদি থাকে তাহলে আমরা জানবো যে এটি হচ্ছে পাস্ট। লাস্ট মানে কি? পাস্ট। লাস্ট মানেই পাস্ট। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সে আমরা কি শিখলাম? চিনে পাওয়ার উপায় শিখলাম, বাংলা ক্রিয়া শেষে ললাম লেন ততাম তেন, গঠন প্রণালী শিখলাম, কতগুলো ওয়ার্ড শিখলাম, আইডেন্টিফিকেশন ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো আমরা কি করব দ্বারা বুঝতে পারবো সেগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার চলে যাই পাস্ট ইনডিফিনিট দ্বারা আমরা কিভাবে প্রশ্ন করব। পাস্ট ইনডিফিনিট দ্বারা আমরা প্রশ্ন করব, দেখেন ডিড ব্যবহার করতে হবে। আমরা যেমন প্রেজেন্ট ইনডিফিনিটে কি করেছি? প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা ডাজ অথবা ডু ব্যবহার করেছি, ডাজ অথবা ডু ব্যবহার করেছি। দেখেন প্রেজেন্ট ইনডিফিনিটে ডাজ অথবা ডু ব্যবহার করেছি। আমরা পাস্ট ইনডিফিনিটে কি করব? অনলি ডিড ব্যবহার করব। অর্থাৎ তিনটি ভার্ব আছে, যে ভার্বগুলো অক্সিলারি ভার্বের সাব মানে হচ্ছে অল্টারনেটিভ হিসেবে ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছে ডাজ অথবা ডু, আর আরেকটি হচ্ছে ডিড। ডাজ ডু ব্যবহৃত হয় প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, ডিড ব্যবহার করা হয় পাস্টের ক্ষেত্রে। তাহলে ডিড ইউ হ্যাভ, তুমি কি করেছো, খেয়েছো। হ্যাভ এখানে অক্সিলারি ভার্ব নয়, হ্যাভ হয়েছে এখানে মূল ভার্ব। ডিড ইউ হ্যাভ, তুমি কি করিয়েছো, তুমি কি খেয়েছো। হ্যাভ দ্বারা অনেক কিছু বোঝায়, থাকা, খাওয়া, যাওয়া, করা ইত্যাদি। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। আচ্ছা, এখানে ডিড ইউ ওয়েন্ট হবে না, কেন না? কারণ আমরা আগেই হচ্ছে পাস্ট নিয়ে নিয়েছি। ডিড সি ওয়েন্ট, তাহলে এখানে কি হবে? কারেক্ট কি হবে? গৌতম দাদা কারেক্ট করেন। ডিড সি কোনটা? ওয়েন্ট দেয়ার। পাস ফর্ম আছে তো ডিড। আমরা আগে এটা গো, ডিড সি গো দেয়ার। হ্যাঁ, ডিড সি গো দেয়ার হবে, কারণ আমরা আগেই ডিড নিয়ে নিয়েছি। এবার হচ্ছে দুটো পাস ফর্ম হতে পারে না। এবার হচ্ছে রঞ্জিত, রঞ্জিত তুমি হচ্ছে এটা নিচে করো, নিচেরটা করো ভাই। হ্যাঁ, ডিড করিম প্লেড ওয়েল, করিম কি খেলিয়াছিল, ভালো খেলিয়াছিল, এটা হচ্ছে সঠিক করো। রঞ্জিত মর্মা, আপনি কি আছেন ভাইয়া? হ্যাঁ আছি। হ্যাঁ, আপনি একটু বুঝেন, ডিড করিম প্লেড ওয়েল। না পারলে পারবো না। বলে দেন পাস। পারবো ভাবতে। সাবিনা আপু, আপনি আছেন? আচ্ছা, আলামিন এটা করো। না, আলামিন না, অনুকূল করো, অনুকূল। ডিড করিম প্লে ওয়েল। ডিড করিম প্লে ওয়েল কেন হলো এটা বলো। সামনে পাঁচটা এসে বসে ডিড, ডিড থাকার কারণে ওইটা প্লেটা প্লে হয়েছে। আচ্ছা, ভেরি গুড, ধন্যবাদ প্রেজেন্ট হয়েছে। বোঝার জন্য। তার মানে আমরা কি ক্লাস করে কিছুটা হলেও কি মানে আমরা হচ্ছে আমাদের বেসিক জিনিসটা বুঝতে পারছি, তাই নয় কি? আচ্ছা, এবার আমরা আসি, এবার চলে যাব ফিউচার ইনডিফিনিট টেন্সে। ফিউচার ইনডিফিনিট টেন্স কি জিনিস?
ফিউচার মানেই আমরা জানি ভবিষ্যৎ, আর এই ভবিষ্যৎ টেন্স জানার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, বাংলা ক্রিয়া শেষে ব বা বেন ইত্যাদি থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা, আমরা দেখি যে গঠন প্রণালীতে কি আছে আমাদের জন্য। এখানে কি আছে, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল। আমরা এর আগে দুইটা গঠন প্রণালী দেখেছি। হাকিম ভাই কি আছেন? হাকিম ভাই আছেন কি? হ্যাঁ, চলে গেছেন। হাকিম ভাই আছেন? হাকিম ভাই আপনি কি বুঝতে পারছেন? ক্লাস আমার কথা কি বুঝতে পারছেন? ভাই বুঝতেছি। ফাস্ট হয়ে যাচ্ছে কি খুব? বলছি আমার কথা কি খুব ফাস্ট হচ্ছে? না না, শোনা যাইতেছে ধনী ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা দেখি যে ফিউচার ইনফিনিট টেন্স চেনার উপায় কি, বাংলা ক্রিয়ার শেষে ব বা বেন ইত্যাদি থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। আমরা গঠন প্রণালীর দিকে দেখি, যদি সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, ভার্বের বেসিক ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমরা যদি একটু পিছনে ফিরে যাই তাহলে দেখি যে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রেও সাবজেক্ট প্লাস ভার্বের বেসিক ফর্ম, আর ফিউচার মানে পাস্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তাহলে দেখেন আপনাকে মুখস্থ করতে হবে না, জাস্ট খালি একটু মানে ঘুমানোর সময় চিন্তা করবেন যে আজকে জনি ভাইয়া যেগুলো পড়ালো, তো তিনটা যে টেন্স পড়ালো এই তিনটা টেন্সে কি কি গঠন প্রণালীগুলো আমি দেখিতে পারি কিনা। কিভাবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্বের মূল মানে বেসিক ফর্ম বা মূল ফর্ম প্লাস অবজেক্ট এক্সটেনশন। পাস্টে কি আছে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, বাকিটুকু একই প্রেজেন্ট ইনডিফিনিটের মতোই। আর ফিউচারে কি আছে, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল যোগ ভার্বের কি প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। প্রেজেন্ট ফর্ম যা, বেসিক ফর্মটা ভি1 যা, ভি2 তা, মানে ভি1 যা, টি1 তাই, একই কথা, যে যেভাবে ব্যবহার করে। তাহলে আমরা এখন এখানে একটা প্রশ্ন আমি দেখেছি যে কখন শ্যাল আবার কখন উইল, এই কখন শ্যাল ব্যবহার করব কখন উইল ব্যবহার করব, এক্ষেত্রে আমাদের জ্ঞানজাম লেগে যায়। আমেরিকানরা সবসময় উইল ব্যবহার করে, কিন্তু আমরা যারা মানে ব্রিটিশরা, আসলে ভাষা বলতে ইংলিশ বলতে ব্রিটিশ, তো ব্রিটিশরা কি করে যে শ্যাল ব্যবহার করে। তো সেক্ষেত্রে আই এবং উই এর পরে কি বসে, শ্যাল বসে। অনেক আই এবং উই এর পরে কি বসে? আচ্ছা, মাইক্রোফোন অফ করে রাখছে। আই এবং উই এর পরে আমরা কি জানলাম, শ্যাল। আই এবং উই এর পরে শ্যাল, আর হচ্ছে বাকি ক্ষেত্রে কি উইল। যেমন দেখি যে আই শ্যাল গো টু ঢাকা টুমরো, আমি কি করব হচ্ছে আগামী কালকে ঢাকা যাব, তাহলে আই এর পরে কি বসলো, শ্যাল বসলো। তবে বলার ক্ষেত্রে আই উইল বলা যায়, স্পোকেনের ক্ষেত্রে আই উইল বলা যায়। এটা বললাম যে ব্রিটিশ এবং আমেরিকান অ্যানসেন্ট, তাই আমরা ব্রিটিশকেই ফলো করব। আই শ্যাল গো টু জনি ঢাকা ভাই, টুমরো। হুম, আমরা ফাইবারে তো ওই যে আই উইল ওইটাই বেশি ব্যবহার করা হয়। আমি ফাইবারে বললাম যে কাজ করা যে ক্লাসিফাইড করে দিলাম, আই এবং উই এর ক্ষেত্রে শ্যাল বসে, তবে বলার ক্ষেত্রে আই উইল হয়। ব্রিটিশ এবং আমেরিকান অ্যানসেন্টের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে ব্রিটিশরা শ্যাল ব্যবহার করে, আর হচ্ছে আমেরিকানরা সব ক্ষেত্রেই উইল ব্যবহার করে। এখন তুমি যেটা নিবা সেটা হচ্ছে তোমার ব্যাপার। লিখার ক্ষেত্রে আই শ্যাল ব্যবহার করা উত্তম, আর বলার ক্ষেত্রে আই উইল। হ্যাঁ, আচ্ছা, এবার দেখি নেহা উইল সেট ফর ঢাকা নেক্সট ডে অথবা নেক্সট মান্থ। সেট ফর মানে যাত্রা করা, এটা একটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। তো আমরা হচ্ছে এখানে কি বলছি যে নেহা উইল সেট ফর ঢাকা নেক্সট ডে। নেহা উইল সেট ফর ঢাকা, হ্যাঁ দাঁড়ান হেডফোনটা নেহা উইল সেট ফর ঢাকা নেক্সট ডে অথবা নেক্সট মান্থ। তাহলে নেহা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আমরা কি বলে বসিয়েছি উইল, সেট ফর ঢাকা নেক্সট ডে অথবা নেক্সট মান্থ। তাহলে আমরা এখানে কি ছোট্ট একটা ট্রিক্স যদি দেখি, যে আগের মতো আগে আমরা দেখলাম কি যে ইংরেজি ওয়ার্ডগুলো দেখলাম, ঠিক এখানেও কি আছে, টুমোরো, নেক্সট ডে, নেক্সট মান্থ। এই নেক্সট নেক্সট মানেই পরেরটা, প্রিভিয়াস মানে আগেরটা, বিফোর মানে আগেরটা, এগো মানে আগেরটা, নেক্সট মানেই পরেরটা, টুমোরো মানেই কি পরেরটা। তো এই হচ্ছে ফিউচার ইনডিফিনিট, তেমন বেশি কিছু নাই, খালি এই জিনিসগুলো একটু বুঝতে হয়। তো
এই পর্যন্ত ছিল তোমাদের আজকের হচ্ছে ক্লাস। এখন আমরা এই ক্লাসের হচ্ছে ফিডব্যাক নিব আগামী ক্লাসে, যেন মানে হচ্ছে আমরা কি করতে পারি যে প্রত্যেকটা হচ্ছে টেন্সে ফিউচার প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট এবং হচ্ছে সবকিছু যতটুকু এখন পর্যন্ত দেখানো হয়েছে ততটুকু যেন ঠোঁটস্থ হয়ে যায় একদম। ক্লাসটা একবার যদি আমরা রিপিট করি তাহলে আমাদের কি করতে হবে না, মানে মুখস্থ আর করতে হবে না, দেখলেই হয়ে যাবে। 3 10 30টা নর্মালি কি করবা হচ্ছে একটু প্র্যাকটিস করবা, তাহলে হচ্ছে বলার ক্ষেত্রে তোমার যদি লিখতে অসুবিধা হয় যে আমার লিখতে সময় লেগে যাচ্ছে, তাহলে তুমি কি করবা বলবা কিভাবে, আই গো টু ঢাকা, আই গো টু ঢাকা, ডু আই গো টু ঢাকা, আই ডোন্ট গো টু ঢাকা, ডিড আই গো টু ঢাকা, ডিড সি ওয়েন্ট ঢাকা ইয়েস্টারডে, অথবা ডিড সি গো ঢাকা ইয়েস্টারডে। এভাবে করে কি করবা বানিয়ে নিবা প্রশ্নগুলো, তাহলে কি হবে যে মুখের মধ্যে জড়তাটা অনেকটা কেটে যাবে। দেখো তোমরা একটু প্র্যাকটিস করো নিজেরা, দেখবা যে হচ্ছে খুব সহজে হয়ে যাবে। তো আশা করি যে আজকের ক্লাসটা এতটুকুই, কারণ আমাদের পরবর্তী ক্লাস আছে 10টা মিনিট রেস্ট নিয়ে বা 15-20 মিনিট রেস্ট নিয়ে হচ্ছে ক্লাস করলে এনার্জি পাবেন। আর পরবর্তী ক্লাসের জন্য সবাইকে হচ্ছে আমন্ত্রণ। আমি আশা করি যে হচ্ছে ইংলিশটা আপনারা ভালো মতো শিখবেন। আর আমাদের হচ্ছে বাকি যে ক্লাসগুলো আছে লিড জেনারেশনের ক্লাস পুরনো যারা সবাই জয়েন করবেন, কারণ এক একটা ক্লাস যখন করা হবে তখন আরো কিছু যদি জানার প্রয়োজন হয় বা জানার গ্যাপ থেকে যায় তাহলে জানা যাবে, তো সেক্ষেত্রে খুব সুবিধা হবে। তো আশা করি হচ্ছে আপনারা হচ্ছে আমাদের লিড জেনারেশনে ক্লাস করবেন, আর হচ্ছে এই ইংলিশ ক্লাসটাও সঠিকভাবে হচ্ছে করে যাবেন। তো সকলকে এ পর্যন্তই আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।